নমস্কার, আপনারা দেখছেন এবং শুনছেন ট্রাভেল নিউজ সংবাদ, ভ্রমণ বিনোদন সারাক্ষণ। আমি রাজীব। আর আজকের আলোচনার বিষয় চন্দননগর দুর্নীতি এবং সেই চন্দননগরের দুর্নীতির জন্যে কর্পোরেশনের মেয়র পদত্যাগ করেছেন এবং একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। সে বিষয়ে আমরা আজকে আমাদের অতিথি এসছেন অনলাইনে মনীষ পান্ডা স্যার, যিনি বিধানসভায় দাঁড়িয়েছিলেন ইন্দ্রনীল সেনের এগেনস্টে। তাকে কিছু প্রশ্ন করব চন্দননগর কর্পোরেশন এবং তাদের তৃণমূলের দুর্নীতি নিয়ে। স্যার নমস্কার, আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। হ্যাঁ, নমস্কার। ইন্দ্রনীল সেন, যার বিরুদ্ধে আপনি দাঁড়িয়েছিলেন, তিনি ভোটে হেরে যাওয়ার পর তিনি রাজনীতি থেকে বিদায় নিয়েছেন এবং তারপরেই দেখা গেল ডেপুটি মেয়রের এগেনস্টে অনাস্থা এসছে এবং তারই দলের লোকেরা তার বিরুদ্ধে গেছে এবং তিনি পদত্যাগ করলেন, কর্পোরেশনটাও ভেঙে গেল। 3টে টার্ম মনে হয় তৃণমূল চালিয়েছে এবং তার মধ্যে 2টো নিরঙ্কুশভাবে জিতেছিল, কিন্তু তারা চালাতে পারেনি। এর কারণটা কি? নিজেদের অন্তর্দ্বন্দ্ব, নাকি তারা সেই ক্ষমতাটাই নেই একটা কর্পোরেশন চালানোর মতো? এখানটাতে আপনাদের সাথে আমার একটু বক্তব্য ডিফার করবে। এই বছরে মাননীয় মহানাগরিক প্রাক্তন তিনি যখন পদত্যাগ করেন, তিনি যেটা প্রেস মিটে জানিয়েছেন যে ফান্ড অ্যালোকেশন সমস্যা হচ্ছিল, তিনি কাজ করতে পারবেন না মনে করেছেন, এইটা পদত্যাগের কারণ হিসেবে বলেছেন। আর দুর্নীতির অভিযোগ কেউ কেউ করেছেন, অনেক কাউন্সিলর করেছেন বলে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। আমাদের যারা বন্ধুরা আছেন, এখনো আমাদের 2জন কাউন্সিলর আছেন, তারা পদত্যাগ করেননি। তারা বিভিন্ন সময় বোর্ড মিটিংয়ে এই বিষয়গুলো উত্থাপন করেছেন, এই বিষয়গুলো সঠিক সমাধান হয়নি। অন্তত এইটুকু ভালো যে যদি কারণটা দুর্নীতি হয়, তাহলে আমরা আশা করব এবার দুর্নীতির পথ থেকে তারা সরে যাবে সঠিকভাবে। চন্দননগরের মানুষকে যদি মানুষ তাদের সুযোগ দেন, তাহলে পৌর পরিষেবা দেবেন। চন্দননগর বিধানসভা একটা সময় সিপিএম এর দুর্গ ছিল, বামফ্রন্ট দুর্গ। সেই দুর্গটা 2011 সাল মনে হয় তৃণমূলের হাওয়ায় সেটা তৃণমূল হয়ে গেছে এবং তারপর থেকে কিন্তু আর জেতেনি। তারপরে 2টো কাউন্সিলর, যেটা কর্পোরেশনটাও আপনাদের ছিল। এর কারণ কি? আপনারা কি বোঝাতে পারছেন না এই দুর্নীতির কথা, বা মানুষ কি আস্থা রাখতে পারছে না চন্দননগরবাসী সিপিএম এর উপরে, আপনাদের উপরে? দেখুন, আমি আগেরটা সূত্র ধরেই বলি যে যদি মহানাগরিক মশাই পদত্যাগের কারণ এইটা হয় যে সরকার বদল হয়েছে বলে ভিন্ন মতের যারা কর্পোরেশন পরিচালনা করছেন, তাহলে তাদের ক্ষেত্রে ফান্ড অ্যালোকেশন বা এগুলো আসবে না, তাহলে সেটা গণতন্ত্রের পক্ষে ভালো না। কারণ এরপর যারা পৌর পরিচালনায় যাবেন, তারা যদি একই মতাদর্শের না হন, তাদের ক্ষেত্রে অসুবিধে হতে পারে। সুতরাং উনি যে দাবিটা করেছেন সেটা সঠিক কিনা, এই জায়গাটাতে একটা প্রশ্ন আছে। উনি যে দাবি করেছেন আর ওনাদের কাউন্সিলররা যা বলছে, চন্দননগরের সাধারণ মানুষ যা বলছেন, তার মধ্যে একটা ব্যতিক্রম দেখা যাচ্ছে, সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। দুর্নীতির অভিযোগ ছিল। আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা, সেই জায়গাতে বলি 2006 সালে আমরা জিতেছিলাম, তার আগেও আমরা অনেকবার জিতিনি, তারপরেও আমরা জিতিনি। কিন্তু বিধানসভার নির্বাচনের সাফল্য এটা প্রমাণ করে না যে শহরে বামপন্থায় বিশ্বাসী মানুষের সংখ্যা কমে গেছে, বা যেটাকে আপনারা বাম দুর্গ বলছেন সেই জায়গাটা নেই। চন্দননগর শহরে প্রগতিশীল মানুষের সংখ্যা বরাবরই বেশি। কিন্তু সংসদীয় রাজনীতির অনেক কটা উপাদান থাকে, আপনারা অনেকটা ভালোই জানেন। তাতে হয়তো এবারে যেমন আমাকে মানুষ সমর্থন করেননি ভোট দিয়ে, একইভাবে অতীতে আমাদের কাউকে কাউকে আরো ভালো ভালো প্রার্থী ছিলেন, গৌতম সরকার ছিলেন, রতন দাস গুপ্তের মতো প্রার্থী, তিনিও পরাজিত হয়েছিলেন। কিন্তু শহরের মানুষের প্রগতিশীল ভাবনা চিন্তার বিনয়তা এসছে বলে আমি মনে করি না। আমারও প্রচার করতে গিয়ে এটা মনে হয়নি। কিন্তু ফলাফলটা হয়তো অন্য কিছু করছে, এটা আপনি বলতে পারেন। আর পৌর নিগম সাফল্যের সাথে আমরা দীর্ঘদিন পরিচালনা করেছি।
সেখানটাতে কোনো অভিযোগ ছিল বলে তো আমার জ্ঞানত মনে পড়ে না। 2018-তেও নিজেদের অন্তর্দ্বন্দ্বের কারণে এই পৌর নিগম ভেঙে যায়, মানুষের প্রচুর অসুবিধা হয়। আর সবচেয়ে বড় অসুবিধার জায়গায় কি জানেন তো, যে ধরুন ইনকাম সার্টিফিকেট বা অনেক ক্ষেত্রে কাউন্সিলরের সার্টিফিকেট আমাদের ছাত্রছাত্রীদের লাগে, বিভিন্ন মানুষের লাগে। আজকে চন্দননগর শহরে ধরুন রাত 12টার সময় কোনো একটা মানুষ মারা গেলেন, তার গিয়ে পোস্টমর্টেম হবে, তার ডেড বডি রিসিভ করার জন্য অনেক সময় কাউন্সিলরের সার্টিফিকেট লাগে। এই জায়গাগুলোতে চন্দননগরের মানুষের কোনোদিন মনে হয়নি যে এটা অসুবিধে হতে পারে, কিন্তু আজকে হঠাৎ করে মেয়াদ পূর্তির আগে পৌর নিগম ভেঙে যাওয়ায় আমরাই দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীরা ইনকাম সার্টিফিকেটের জন্য বুঝতেই পারছে না যে কার কাছে তারা যাবে। কন্যাশ্রীতে ইনকাম সার্টিফিকেট লাগে, বিভিন্ন ক্ষেত্রেই জিনিসগুলো লাগে। এই জায়গাটা খুব দুঃখজনক। যাদেরকে মানুষ 5 বছরের জন্য নির্বাচিত করেছে, তাদের 5 বছরের মেয়াদটা পূর্ণ করাটাই শ্রেয় ছিল। এটা আপত্তিকর। সুতরাং আমার ধারণা যবেই হোক, যে নোটিশটা আমরা দেখেছি প্রশাসক নিয়োগে, তাতে বলা আছে যে 6 মাস মেয়াদ, যদি তার মধ্যে নির্বাচন হয়ে যায়, তাতে যাকে আসলে আমরা আশা করব তারা পূর্ণ মেয়াদ পালন করবেন, পৌর পরিষেবা দেবেন, মানুষের অসুবিধা তাতে কম হবে। চন্দননগর বিধানসভার আপনাদের এলাকায় ভদ্রেশ্বর এবং চন্দননগর এই মিলিয়ে অনেক সরকারি স্কুল আছে, যেই স্কুলগুলো 3,000 3,500 স্টুডেন্ট। যেমন একটি ভদ্রেশ্বরে রয়েছে তেলিনীপাড়া হাই স্কুল, অনেক পুরনো, 100 বছরের পুরনো স্কুল। তেমনি আপনাদের বলবো না, চন্দননগরে এরকম অনেক বাংলা স্কুল আছে, যে স্কুলগুলো 3,000 3,500 স্কুল স্টুডেন্ট ছিল, এবং সেখান থেকে অনেক নামকরা ব্যক্তি বা যারা জীবনে সাফল্য পেয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই স্কুলগুলো ছাত্র সংখ্যা অনেক কমে যাচ্ছে, একদম মানে এরকম হয়ে গেছে, ভগ্নপ্রায় হয়ে যাচ্ছে। যেমন ত্রিনিপাড়া স্কুল, হাই স্কুল ভদ্রেশ্বরে, বা আপনাদের ওখানেও একটি স্কুল আছে। তো এর কারণটা কি যদি বলেন আপনি? দেখুন, এটা আমরা অত্যন্ত আনন্দিত। যেমন আমরা আমাদের ম্যানিফেস্টোতে ইশতেহারে পরিষ্কার করে বলেছিলাম যে সরকারি শিক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখতে হবে, যারা আমরা নাম দিচ্ছি সাধারণের শিক্ষা ব্যবস্থা। কারণ শিক্ষার এই জায়গাটা যদি মজবুত আমরা না করতে পারি, তাহলে সমাজ এগোবে না, রাজ্য এগোবে না, দেশ এগোবে না। আমি আনন্দিত এই কারণে যে অন্য রাজনৈতিক দলগুলো তারাও এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছে। কাজে আমরা আশা করতে পারি যে নতুন সরকার হয়তো পরিকাঠামোর দিকটা গুরুত্ব দেবে। আর এই অনেক ক্ষেত্রে হয় কি, যে শিক্ষা বহির্ভূত কাজগুলোতে আপনারা দেখেছেন, এইটা নিয়ে আমাদের যথেষ্ট কনসার্ন আছে। যে বিএলও ডিউটি অনেক মাস্টারমশাই দিদিমণিদের করতে হয়েছে, তো তাদেরকে যদি শিক্ষার বাইরে অন্যান্য কাজগুলোতে আবার নিযুক্ত করা হয়, তাহলে সেখানটাতে ছাত্রছাত্রীরা যদি স্বাভাবিকভাবে দেখে যে আমি স্কুলে যাচ্ছি কিন্তু মাস্টারমশাই দিদিমণি না থাকার জন্য ক্লাস হচ্ছে না, তাহলে তারা তো আমাদের যে ব্যবস্থা তার প্রতি আস্থা হারাবে। আর কিছু স্কুল আছে এবং একটা জেনারেল পারসেপশন সমাজে তৈরি হয়েছে, তার জন্য অনেকেই দায়ী। আমি এককভাবে কাউকে দায়ী করবো না, যে সরকারি শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে, এরকম একটা বিভ্রান্তি জনমানুষকে তৈরি হয়েছে। অথবা এখানটাতে পড়াশোনা হয় না। কিন্তু আমি এখনো বলছি, এখনো আমাদের স্কুলগুলো থেকে ছেলেমেয়েরা দারুণ রেজাল্ট করছে এবং ভীষণ ভাবে সমাজে প্রতিষ্ঠিত। তাই একটা প্রবণতা হয়ে গেছে যে প্রাইভেট স্কুলগুলোর দিকে যাওয়ার। আমাদের আশঙ্কা আছে কোনো কোনো ভাবে তার প্রতি প্রত্যয় আছে কিনা। কারণ শিক্ষা স্বাস্থ্য, এটা আপনি নিশ্চয়ই একমত হবে যে এটা খুব সহজে বিক্রি করা যায় এবং এর চাহিদা চিরকাল থাকবে। সুতরাং এটাকে যদি কমোডিটি বানিয়ে ফেলা যায়, যেভাবে প্রাইভেট স্কুলগুলো একের পর এক পিছিয়ে উঠেছে, তাতে হচ্ছে কি এটা দুঃখজনক। আমরা দেখলাম যে নতুন তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী এসে তিনি বলেছেন এই যে টিউশন ফি প্রাইভেট স্কুলগুলো নেয়, এইটাকে সরকারের অনুমতি নিয়ে খুব কনস্টিটিউশনাল রেটে নিতে হবে। এরকম জায়গাগুলো যদি তৈরি হয় এবং আমাদের যদি পরিকাঠামোর উন্নয়ন ঘটে,
তাহলে আমরা লড়াই করে দেখবো যে প্রাইভেট স্কুলগুলো না আমাদের সাধারণের শিক্ষা ব্যবস্থা কোনটা আখেরে চলবে। মানে লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে তো। ওখানে ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো, ওরা কারি টাকা নিচ্ছে, আমরা সেই জায়গায় অনেক কিছু প্রয়োজনীয় জিনিস পাচ্ছি না, তাদের টিচার পাচ্ছি না। এই টিচার অ্যাপয়েন্টমেন্টের যে দুর্নীতি, সেই কারণে একটা জনমানসের বিরূপ প্রতিক্রিয়া, এই জায়গাগুলো আস্তে আস্তে যদি ভেঙে যায়, তাহলে আমরা আশা করছি আমরা আবার ঠিক যে দাঁড়াবো, যে কথা আপনি বলছেন যে সোনালী ছবি ছিল, সে ছবি ফিরে আসবে। আপনি বলছেন শিক্ষা আমাদের এখন বাবা মা কনভেন্ট স্কুল, চন্দননগরে দুটো কনভেন্ট স্কুল ছিল, দুটো পরে এখন অনেকগুলো হয়ে গেছে, এবং বাবা মারা দেখছি প্রথমেই প্রেফার করছে, প্রথমেই তাকে কনভেন্ট স্কুলে পড়াবে বাংলা মিডিয়ামের থেকে বেশি। তো একটা সময় এই কনভেন্ট স্কুলটা অতটা প্রাধান্য পেত না, পেত একটা শ্রেণীর কাছে পেত, কিন্তু বাংলা মিডিয়ামের উপরই নির্ভরশীল ছিল। যেহেতু আপনি শিক্ষক সেটা আরও ভালো জানেন, কিন্তু ব্রাহ্মণটা বলে ইংলিশটাকে বাধ্যতামূলক করা হয়নি আর কি, একটা ক্লাস পর্যন্ত পড়ানো হয়নি। এই এই এটা এটা যদি আপনি বলেন, আপনার মতটা যদি দেন, এটা কেন করেছিলেন ইংলিশটা একটা ক্লাস পর্যন্ত পড়ানো হয়নি? আপনারা যদি খোঁজ নেন তাহলে দেখবেন এটা 1975 সালের একটা রিকমেন্ডেশন ছিল যে ইংরেজি বাচ্চাদের বাধ্যতামূলক করলে ড্রপ আউটের সংখ্যা বেড়ে যাচ্ছিল বলে এরকম একটা রেকমেন্ডেশন ছিল। আমি আপনাকে আরো সহজভাবে বলবো যে আপনি গোটা ভারতের দিকে সেই সময় তাকান, ওটার ইংরেজি বাধ্যতামূলক ছিল। সুতরাং এইটা যেটা প্রচার করা হয় যে বামফ্রন্ট সরকার ইংরেজি তুলে দিল তাই সরকারি স্কুলগুলো দুর্বল হয়ে গেল, ওই সময়ে আমাদের ছেলে মেয়েদের দেখতো যারা সরকারি মাধ্যম স্কুলগুলো থেকে শিখিয়েছে, ইংরেজি তো তুলে দেওয়া হয়নি, ইংরেজিটা বলা হয়েছিল আরো পরের থেকে চালু করতে, ক্লাস 8 থেকে মনে হয়। না, তারপরে পবিত্র সরকার কমিশনের পরে আবার নিচু ক্লাস থেকে সেটা চালু করা হয়। কিন্তু ইংরেজি পড়ার ক্ষেত্রে কোনো নিষেধ ছিল না বা বাধা ছিল না। কিন্তু এটা আপনি সঠিক বলছেন, সেই সময় এই যে বললাম যে জনমানসে এমন একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, আর আমরা অনেক সময় অর্ধ সত্যকে নিয়ে অনেক বেশি নাচানাচি করে ফেলি, যার ফলে যেটা ঘটলো তাতে এটা ঠিকই বলেছেন যে ইংরেজি মাধ্যমের একটা চাহিদা বাড়ল। কিন্তু আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেন, ইংরেজি মাধ্যমের চাহিদা তৈরি হওয়া সত্ত্বেও সেই সময় যটা ব্যক্তি মালিকানাধীন স্কুল তৈরি হয়েছিল, ইংরেজি চালু হওয়ার পরেও ব্যক্তি মালিকানাধীন স্কুলের সংখ্যা অনেক গুণ বেশি হয়েছে। তাহলে এটাকে তো আপনি একমাত্র কারণ ধরতে পারেন না, তাই না? হ্যাঁ হ্যাঁ, কম্পিউটারটা প্রথম আমাদের কলকাতায় আসে, পশ্চিমবঙ্গ এবং কলকাতায় প্রথম, ভারতবর্ষে মনে হয় প্রথম এসেছিল কম্পিউটার। সেখানেও আমরা পিছিয়ে পড়লাম, দেখা গেল আমাদের পরে হয়ে যাওয়ার পর হায়দ্রাবাদ, নয়ডা, ব্যাঙ্গালোর এগুলো এগিয়ে গেল। এর জন্য কারা দায়ী, আমরা নাকি আমাদের সিস্টেম বা আমাদের রাজনীতি, কোনটা দায়ী এর জন্য? এখন কোনটাকে প্রায়োরিটি দেবে সেটা তো অনেকটা পলিসির উপর নির্ভর করে। তো আপনাকে আমি যেটা বলছি যে আপনি একটু যদি পরিসংখ্যান আবার দেখেন, আমি বারবার এই কারণে বলছি, তাতে আপনি দেখতে পাবেন যে এই যে দুনিয়াটা, সফটওয়্যার ইন্ডাস্ট্রি বলুন বা আইটি দুনিয়া বলুন, এখানে সবচাইতে বেশি ব্যাপারটা তো বাঙালিরাই। হুম। আর এরা তো বাংলাতেই শিক্ষিত, এরা তো আপনার হায়দ্রাবাদ থেকে গিয়ে পড়াশোনা করে আসে। হুম। এখন পশ্চিমবাংলাতে বরাবরই একটু জায়গার অসুবিধে, তাও বামফ্রন্ট সরকারের আমলে এই যে রাজারহাট, সেক্টর 5, এই সমস্ত আইটি হাব, এই জায়গাগুলো তৈরি হওয়ার কারণে অনেক কটা এখানটাতে এসছে কোম্পানি। আগামী দিনে আমরা আশা করছি যে আরো অনেক কোম্পানি আসবে। আমাদের যে ছেলে মেয়েগুলো বাইরে চাকরি করছে এই সেক্টরে, তারা আবার রাজ্যে ফিরতে পারবে, রাজ্যে এসে কাজ করবে। এবং শুধু আমাদের ছেলেমেয়েরা না, বাইরের রাজ্যের ছেলেমেয়েরাও আসবে, এটা আমাদের প্রত্যাশার মধ্যে আছে এবং আমি অন্তত খুব আশাবাদী যে সেটা ঘটবে। কম্পিউটার শিক্ষায় আমরা পিছিয়ে নেই। এখন যদি আমি বলি যে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড, এটা সম্ভবত আমাদের এখানকার
ছেলেমেয়েরা যথেষ্ট ভালো, তাই তো পিছিয়ে পড়া মানে পরিসংখ্যান তো পিছিয়ে আসছি এটা বলছে না। আর স্কুলগুলোতে দীর্ঘকাল ধরে কম্পিউটার এডুকেশন, আইসিটি এসবটা চালু আছে, তাদের বাচ্চারা শিখছে। আমি অন্তত যে শিক্ষাঙ্গনে আছি যেখানে তো অনেক বছর ধরে ক্লাস 1 থেকে বাচ্চারা কম্পিউটার শিখছে, সেটা তো সরকার ঘোষিত স্কুল। এখানে কম্পিউটার শিক্ষা যথেষ্ট গুরুত্ব পেয়েছে। আর একটা চন্দননগর বিষয়ে কথা বলি, যেটা চন্দননগর আমাদের কলকাতার মানুষের কাছে দুটো ব্যাপারে বিখ্যাত, একটা হচ্ছে মিষ্টি আর একটা হচ্ছে আলো। তো মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী ওখানে একটা আলো হাব করেছিল, কেএমডি পার্ক বা যেখানে আছে, যেখানে বলেছিল যে শিল্পীরা আছেন আলো নিয়ে যারা কাজ করেন, যারা সারা ভারত এমনকি বাইরেও যান, তাদের কাজের জন্য একটা আলো হাব হয়েছিল। তো আমরা একদিন যেতে যেতে দেখি সেখানে একটা বার কাপ রেস্টুরেন্ট হয়েছে, তার সাথে একটা হোটেলও হয়ে গেছে। তো এই যে একটা পরিবর্তন হলো, একটা অনৈতিক হলো, এর কোনো প্রতিবাদ হলো না কেন চন্দননগরে? ওটাই একটা জাস্ট আপনার কাছে জিজ্ঞাসা করে আর কি। দেখুন, মানে আলো হাব থাকা সত্ত্বেও সেখানে যদি পর্যাপ্ত জায়গা থাকে, সেখানটাতে একটা গেস্ট হাউস হওয়া বা একটা রেস্তোরাঁ হওয়া, এইটা বিরোধিতা মানে আমি কারণ খুঁজে পাচ্ছি না। কিন্তু যদি আলো হাবটা যে কারণে করা হয়েছে সেইটার সাথে কম্প্রোমাইজ করে সেই জায়গাটা অন্য কোনো কাজে ব্যবহার করা হয়, সেটা অবশ্যই আপত্তিকর। কিন্তু আমি যতটুকু জানি এই বিষয়টাতে আমি খোঁজখবর নিয়েছিলাম এবং প্রার্থী হিসেবে আমি যারা চন্দননগরের আলোক শিল্পী তাদের সাথে কথাবার্তা বলেছি, তারা অনেকেই কি কারণে মুখ খুলতে চাননি আমি জানি না, নিজেদের নামও বলতে চাননি, তাও কিছু কিছু আমি যতটুকু জানতে পেরেছি তারা যে সম্ভাবনার কথা ভেবেছিলেন সেই সম্ভাবনাটা তারা দেখতে পান। আমাদের শহরের বর্তমান বিধায়ক, তিনি বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন, আমি সেটা ওনার কিছু স্টেটমেন্টে পেয়েছি। সুতরাং আশা করছি যে এইটার বিজনেস প্রমোশন এটা অবশ্যই হবে। আর সত্যি কথা বলতে না, সাংঘাতিক সম্ভাবনা আছে যদি স্কিল ডেভেলপমেন্ট করানো যায়, মানে কিছু জনকে নিয়ে। আমরা যেমন ভোকেশনাল এডুকেশন, কর্মমুখী শিক্ষা এই সমস্ত গুলো বলছি, সবাই তো আর প্রথাগত পড়াশোনাটা ভালোবাসে না, কিন্তু আমাদের অনেক বাচ্চাদের দেখেছি হাতের কাজ তাদের অসাধারণ। এদেরকে যদি এগুলোর সাথে যুক্ত করা যায় তাতে আমার মনে হয় যে জীবন জীবিকার সমস্যার অনেকটা মানে মিটবে এবং অনেক নতুন কর্মসংস্থান তৈরি হবে। এই সম্ভাবনা আছে। এটাকে মানে আমি আশা করব যে বর্তমান সরকার সেই বিষয়টাকে গুরুত্ব দেবে। আমার আমার কাছে আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন, যেটা চন্দননগর স্টেশনে আমরা জগদ্ধাত্রী পুজোর সময় গেছিলাম পরিক্রমায়, এবং অন্য আর এক সময় যাওয়া হয়েছিল, তো তখন ওই স্টেশনের কাজটা টোটো ভর্তি থাকে। আর তার সাথে কি হয়, আর ওখানকার হকার একদম স্টেশনের ভেতরেও প্রচুর বসে থাকে, যারা রাস্তা জুড়ে, যার জন্য খুব অসুবিধা হয়। তো আমরা শুনেছিলাম একবার সেই হকার উচ্ছেদ হলো, পুরো ফাঁকা হয়ে গেল, আমরা গাড়ি নিয়ে গেলাম, কোনো অসুবিধা হলো না। আমরা পরে দেখছি যে আপনারা বলবো না, সিপিএম বা বামফ্রন্ট এর এগেনস্টে যাচ্ছে হকার উচ্ছেদের জন্য। তো এটা যদি আপনি আপনার মত বলেন যে এটা ঠিক হচ্ছে না ভুল, কেননা সাধারণ মানুষেরও তো অসুবিধা হয় স্টেশনে যাওয়ার আসার পথে, যখন আমরা স্টেশনের পাশ দিয়ে যাই। আমি বোধহয় আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। মানুষের অসুবিধে পড়া হ্যাঁ, হ্যাঁ। কোনোভাবেই আমাদের উদ্দেশ্য না, কোনো রাজনৈতিক দলেরই উদ্দেশ্য হওয়া উচিত না। সুতরাং আপনাদের নিশ্চয়ই সুভাষ চক্রবর্তীর সময়ের অপারেশন সানশাইন মনে আছে। একদম একদম। প্রয়োজনে হকার উচ্ছেদে আমরা বিরোধী নই, কিন্তু বিষয়টা হচ্ছে যে স্বাধীনতার এত বছর পরেও এরা তো আমাদের সহনাগরিক। একদম। এরা তো চুরি চামারি করে সংসার প্রতিপালন করছেন না, এরা তো কষ্ট করে জিনিসপত্র বিক্রি করে অপেক্ষাকৃত স্বল্প মূল্যে, নাহলে মানুষ সাথে ভিড় করে কেন? তাই হচ্ছে এরা একটা নিজেদের সংসার প্রতিপালন করেন, ছেলেমেয়েরা পড়াশোনা করে। অপারেশন সানশাইনের সময় এই হকার উচ্ছেদের কিন্তু বিরোধিতা অন্য বিরোধী দলগুলো করেছিল, কিন্তু আপনারা জানেন যে পুনর্বাসনের ব্যবস্থা করে এই জিনিসটা করানো হয়েছিল। আমাদের বক্তব্য সেটাই, যদি প্রয়োজন হয় রাস্তা মানুষের চলাচলের জন্য, যানবাহনের চলাচলের জন্য, প্রয়োজন হলে তাদেরকে সেখান থেকে সরে যেতে বলতে হবে।
কিন্তু তাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, সেই পরিকল্পনা তো করতে হবে। সেইটা আমাদের বক্তব্য, যে পুনর্বাসনের ব্যবস্থা করে তাদেরকে নোটিশ নেই, দুদিনের নোটিশে তুলে দিচ্ছে, লোকে জিনিসপত্র সরাতে পারছে না, ভেঙে দিচ্ছে, তাদের তাদের যা জিনিসপত্র সেখানটাতে আছে রাতারাতি কারোর কাছ থেকে প্রতিশ্রুতি পাচ্ছে যে না 1 মাস সময় দেওয়া হবে, পরের দিনই দেখছে গভীর রাত্রে এসে ভেঙে দেওয়া হচ্ছে। আপনারা বলুন, আমরা তো এইটুকু বুঝি যে গভীর রাত্রে কি কাজগুলো হয়, গভীর রাতে তো বেআইনি কাজগুলো হয়। হঠাৎ করে মানুষকে প্রত্যেকের সুযোগ না দিয়ে এই ইচ্ছে, এটা শুধু অমানবিক না, এটা অবাঞ্ছিত, অপ্রত্যাশিত, এটা নাগরিকরা প্রত্যাশা করে না। চন্দননগরের আপনি যেটা বলছেন, আমাদের দাবি আছে, আমাদের ম্যানিফেস্টোতে ছিল যে টোটোর যে বিষয় সেটা নিয়ে একটা সুষ্ঠু ভাবনা চিন্তা, তাদেরকে একটা তাদের আইডি কার্ড দেওয়া, তাদেরকে রেজিস্ট্রেশনের মধ্যে আনা, যাতে সম্মানের সাথে তারা এই কাজটা করে। আমাদেরও খুব খারাপ লাগে, অনেকে কিছু হলেই টোটোদেরকে খুব গালিগালাজ করে, হয়তো মানুষ অতিষ্ঠ হয়ে সেটা করে। তো আমরা সেটা চেয়েছিলাম যে এটার একটা সুস্থ ব্যবস্থাপনা হোক আমাদের চন্দননগরের জন্য, যে এলাকা ভিত্তিক ইশতেহার, তাতে আমরা এই জায়গাটা রেখেছিলাম। আর আপনাকে আমি একটা কথা বলি, এটা এইভাবে মানে আমার অভিজ্ঞতার মধ্যে আছে বলে বলি, এই দোকানগুলো তো 9টা সাড়ে 9টার সময় বন্ধ হয়ে যায়। চন্দননগরের অনেক মানুষ, ছাত্রীরা, মহিলারা, তাদের অনেক সময় কাজের জন্যে 11টার সময় ফিরতে হয়। তো আপনারা জানবেন যে এরা না খুব নির্ভয়ে থাকে, কেন বলুন তো, আমাদের হকার ভাইদের জন্য। আমার নিজের সেই অভিজ্ঞতা আছে যে প্রচন্ড গরমের দিনে কোন এক হকার ভাই এগিয়ে দেয় যে একটু জল খাচ্ছে। সুতরাং এরা অনেক ক্ষেত্রে সমাজ বন্ধুও বটে, কিন্তু সুষ্ঠু পরিকল্পনা করে এদেরকে পুনর্বাসন দিয়ে এদেরকে সরিয়ে দেওয়া হোক, এটাই আমাদের বক্তব্য। স্যার, অনেকক্ষণ সময় দিয়েছেন, আর একটা শেষ প্রশ্ন আপনাকে করব, যেটা না করেই পারছি না, সেটা হচ্ছে যে আর কিছুদিন পরে হয়তো কর্পোরেশনের ভোট হবে, এবং যদি ভোটে সিপিএম বা বামফ্রন্ট যদি কর্পোরেশনটা জেতে এবং তারা বোর্ড তৈরি করে, এবং সেখানে যদি, তাহলে আপনারা কি উন্নয়ন, মানে আপনার মতটা আর কি, কি উন্নয়ন করবেন চন্দননগরে, আর কোনটা বন্ধ করবেন, বা কি করতে চাইছিলেন আপনারা করবেন? দেখুন, চন্দননগর পৌর নিগমের আমাদের যেটা দিকে আছে, চন্দননগর পৌর নিগম শুধু না, যে কোনো জায়গায় আমরা যেখানে পরিচালনা করেছি, আমরা তো সুষ্ঠুভাবে মানুষকে নিয়ে পরিচালনা করেছি, আইনের প্রত্যেকটা শব্দ মেনে পরিচালনা করেছি। আমার মনে আছে চন্দননগর পৌর নিগম যখন আমরা পরিচালনা করতাম, প্রত্যেকটা ওয়ার্ডে একটা ওয়ার্ড কমিটি থাকতো, যে ওয়ার্ড কমিটিতে একজন প্রতিনিধি থাকতো, বছরে 2বার করে মিটিং হতো, তার নিউজ লেখা হতো। সেখান থেকে আমরা ঠিক করতাম ওয়ার্ডে কোন জায়গাগুলো যাবে, কি কোন কাজগুলোকে প্রায়োরিটি দেওয়া হবে। এইভাবে পরিচালনা করার নিয়ম, এগুলো আইন আছে, এভাবেই পরিচালনা করা হতো, সর্বক্ষেত্রে তাই হয়েছে। আর অতি বড় শত্রু বা আমাদের অতি বড় রাজনৈতিক বিরোধীও এই কথা বলতে পারবে না যে গণতান্ত্রিক ব্যবস্থার সাথে বামপন্থীরা কোনোদিন আপোষ করেছে। আপনারা একটু ভেবে দেখুন, 2011-র আগে পর্যন্ত প্রত্যেকটা স্কুল কমিটি নির্বাচন, বোর্ডের নির্বাচন, সমবায় সমিতির নির্বাচন, পঞ্চায়েত, পৌরসভা, চন্দননগর পৌর নিগমের মতো অন্য পৌর নিগমগুলো সঠিক সময় সব জায়গায় নির্বাচন হয়, এবং কোথাও প্রশাসন নিয়োগ করতে হয়েছে বলে আমি ভুল হতে পারি, আমার অন্তত মনে করছে না, সব জায়গায় সঠিক সময় নির্বাচন হতো। এবং একটা জিনিস নিশ্চিতভাবে আমরা সবাই মনে রেখেছি যে 34 বছরের বাম আমলে প্রচুর পৌর নিগম এবং পুরসভা, পঞ্চায়েত, বিধানসভা ক্ষেত্র, সেগুলোর নেতৃত্ব দিয়েছেন বিরোধীরা, এবং সেই অভিযোগ কখনো হয়নি যে বামফ্রন্ট সরকার তাদের টাকা দিচ্ছে না, তাদের কাজ হচ্ছে না। এইটাই গণতন্ত্রের এসেন্স। এইটা আমরা তো অবশ্যই পালন করবো, আমাদের নিয়ে তো কোনো প্রশ্ন থাকাই উচিত না, কারণ আমরা তো সেটা বছরের পর বছর করে দেখতে। আমরা বাদেও যদি অন্য কেউ আসেন, তাদের ক্ষেত্রে এই প্রত্যাশা আমরা রাখবো, তারা গণতান্ত্রিক এই মূল্যবোধটাকে বজায় রেখে, সেই স্পিরিটটাকে ধরে রেখে মানুষকে পৌঁছে দেবে।
হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। ট্রাভেল নিউজের পক্ষ থেকে আপনার শুভেচ্ছা রইল, এবং আপনি যাচ্ছেন কোনো একটি জায়গায়, আপনি বলেছেন ফ্লাইট রয়েছে। আপনার যাত্রা শুভ হোক, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা আপনাদের চেষ্টায় আবার চন্দননগর, আবার ঋত গৌরব ফিরে পারবে। এবং অনেক প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো চন্দননগরবাসীর জানতে চাইছিল, সেগুলো উত্তর পেলাম। ধন্যবাদ আপনাকে স্যার। এখানেই শেষ করছি ট্রাভেল নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ।